সম্রাট শাহজাহান অনেকদিন তো মোগলদের সম্পর্কে চর্চা প্রায় ভারতে উঠে গেছে, বন্ধ প্রায়। 10 বছর এই সরকার আসার পরেই দেশীয় রাজন্যবর্গকে নিয়ে চর্চা বা অন্য বিষয়ে চর্চা, মোগল চর্চা প্রায় উঠে গেছে। কিন্তু হঠাৎ করে আবার 10 বছর পরে নতুন করে শাহজাহান চর্চা এসে গেছে। এ সম্রাট শাহজাহান নয়, শেখ শাহজাহান। কিন্তু ইদানিং মিডিয়ার অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে সে সম্রাট শাহজাহানের প্রায় কাছাকাছি। সম্রাট শাহজাহান যে এত বড় একজন ক্রিমিনাল, আজকে যাকে সিবিআই চাইছে, ইডি চাইছে, এনআইএ চাইছে, আরও বিভিন্ন সংস্থা চাইছে কেন্দ্রীয় সরকারের, তাহলে সে কি, এটা কি কোনো রাতারাতি হয়ে গেল? 10 বছর তো বিজেপি ক্ষমতায় এসছে, 10 বছর শেষ হতে চললো, আর এক মাস আছে। তারা এতদিন কেউ কিছু করেনি, হঠাৎ করে এই এত বড় একজন হয়ে গেল যে দেশদ্রোহী। সে রোহিঙ্গাদের যদি নিয়ে আসে, রোহিঙ্গাদের ঘটনা তো তাও প্রায় 5-7 বছর হয়ে গেল, অনেক দিন হয়ে গেল মায়ানমারের ঘটনা। তাহলে এতদিন সবাই চুপ করেছিল কেন? এতদিন বিডিআর আমাদের বিএসএফ চুপ করেছিল কেন? এতদিন সেন্ট্রাল আইবি চুপ করেছিল কেন? এতদিন সিবিআই চুপ করেছিল কেন? এনআইএ চুপ করেছিল কেন? সবাই তো চুপ করেছিল। হঠাৎ করে ইডি মার খেতেই সব খুলে পড়লো যে তার একটা ভয়ঙ্কর ব্যাপার। এখন যা দেখা যাচ্ছে যে শাহজাহানের নিষ্কৃতি পাওয়ার খুব মুশকিল। ঠিক একই ঘটনা প্রায় ঘটে গেছে আপনার অরবিন্দ কেজরিওয়াল, আপনাতে অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কেও। যদিও তার 6 মাস পরে তার একজন সহকর্মী সঞ্জয় বেল পেয়েছেন, জামিন পেয়েছেন, কিন্তু সবে ঢুকেছেন অরবিন্দ 10 তারিখে। কাজেই তাকে তেহার জেলে রাখা হয়েছে। এখন দেখা যাচ্ছে তারও বিদেশে বিভিন্ন ধরনের দেশবিরোধী সংগঠনের সঙ্গে তার যোগাযোগ ছিল। যে সরোজ বলেছিল যে যত টাকা লাগে মোদিকে হঠাতে আমরা টাকা দেব। আমি ধরে নিলাম তার মতামত সে জানিয়েছে, কিন্তু তাকে সমর্থন করার কোনো জায়গা নেই। যদি মোদিকে ফেলতে হয়, আমাদের দেশে ভোটাররা ফেলবে। টাকার পিছনে বিদেশের টাকার প্রভাবে ফেলা হবে কেন? এই সরোজ নাকি টাকা দিত অরবিন্দ কেজরিওয়ালকে। তা এরকম এটা ভয়ঙ্কর ব্যাপার। তারও 150-200 কোটি টাকার ব্যাপার। আবার শাহজাহানের শুরু হয়েছিল তার 2 কোটি টাকা সম্পদ, তার থেকে হলো 31.5 কোটি টাকা। এখন শোনা যাচ্ছে 200 কোটি থেকে বেশি। সে ড্রাগ লর্ড, প্রচুর ড্রাগ সে সাপ্লাই করে এসছে এতকাল। তাহলে এনডিপিএস যারা দেখেন, এনডিপিএস ডিপার্টমেন্ট কি চুপ করেছিল? এইসব বলছে এই কারণে মনে হচ্ছে যে আমাদের সেন্ট্রাল কত দুর্বল। এরা শুধু রাজ্যগুলোর পিছনে পড়ে থাকে, কিন্তু সেন্ট্রালের যে এজেন্সিগুলো তারা কত বড় দুর্বল যে আজকে 10 বছর, কেউ 20 বছর করার পরে তারা খোঁজ পাচ্ছে যে এই লোকটা খারাপ কাজ করে। আরে তোমাদের এতগুলো এজেন্সি, বিএসএফ থেকে আরম্ভ করে এতগুলো এজেন্সি এখানে কাজ করে, তারা জানে না কি অবস্থা? সব থেকে খারাপ লাগে যে আজকে যারা খুব বড় বড় কথা বলে শাসক দল, যে আমি কোনো দল, যে কোনো শাসক দল, তারা মুখে মারিতং জগৎ, এই করে দেবো সেই করে দেবো, ভোটের আগে ভোটের শেষে সবাই নিজে কি করে ফুলে ফেঁপে উঠবো আর্থিক দিক থেকে, সেই ধান্দা ছাড়া আর কোনো ধান্দা নেই। আর কোনো কিছু নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, কোনো কি বলবো, কোনো মুভমেন্ট নেই। সবাই দেখা যাচ্ছে যে রাতারাতি এমএলএ, এমপি, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, হ্যান ত্যান বিভিন্ন রকম নেতা হয়ে রাতারাতি তারা বড় লোক হয়ে যাচ্ছে। কোথার থেকে টাকা আসছে? কারা দিচ্ছে টাকা? সরকারি যে সমস্ত টাকা বিভিন্ন খাতে ব্যবহার হচ্ছে সেগুলো উবে যাচ্ছে। 10 জনকে দেওয়ার কথা হয়তো 5 জন পাচ্ছে, আর 5 জনের টাকা মেরে দেওয়া হচ্ছে।
এই যে মানে ঘটনা ঘটছে, কেন ঘটছে এগুলো? তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স বলে কিছু নেই সরকারের? কাজেই মানুষের কাছে আজকে ভোট নিতে কোনো দলেরই মানে যেতে লজ্জা পাওয়া উচিত, অথচ তারা যে বিভিন্ন রকম গল্প ফাঁদছে। আমরাও মানে বোকা, আমাদের যে একটা ভোট, সেটা যে কত মূল্যবান, আমাদের ডেমোক্রেসিতে একটা ভোটের যে কত মূল্যবান, 5 বছর পরে এক একটা ভোটের অধিকার আমরা পাই, কিন্তু আমরা প্রয়োগ করার সময় মানে চিন্তাও করি না যে ভবিষ্যতে কী হবে, বা এই যে লোকগুলো দাঁড়িয়েছে এরা কত সত্যিই কাজ করবে কি না, বা এর মধ্যে কে কাজ করবে বা কে করবে না। কিন্তু তারা তো দেখবে না, তারা দেখবে যে তারা সিম্বল দেখে, মানুষ দেখে না। একটা অদ্ভুত ডেমোক্রেসি, যেখানে সিম্বলের দাম বেশি, মানুষের দাম কম, নেতার দাম কম, কিন্তু তার সিম্বলের দাম বেশি। সিম্বল থাকলেই সে আছে, নেতা আছে, সেই লোকটা আছে, সেই দল আছে। সিম্বল নেই তো কিছুই নেই, আর মানুষ শুধু ওই সিম্বল দেখে দেখে ছাপ দেবে। সেই জন্যে আজকে আমাদের ভোটারদের আরও সচেতন হওয়া উচিত। আজকে একটা নতুন জিনিস দেখলাম, ভালো লাগলো, যে সরস্বতী, মা সরস্বতী বলে একটা সংগঠন, তারা মানে দেখছে যে যারা খারাপ কথাবার্তা বলে, হ্যাঁ, তাদের ভোট দেবেন না, বা তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনার জন্যে, যে ভাষা সন্ত্রাস আমরা একজন আরেকজনের বিরুদ্ধে বলছি। এই শোনা গেল রাহুল গান্ধী নাকি বলেছে যে মোদি ক্ষমতা আসলে দেশে আগুন জ্বলে যাবে। এটা কথার কথা হলো? বলতে পারো যে এই এই অন্যায়গুলো হবে, এগুলো ঠিকঠাক হবে না, আগুন জ্বলে যাবে, এটা দেশকে আগুন জ্বালিয়ে দেবে। তোমরা শিখদের আগুনে পুড়িয়ে মেরেছ। সেইরূপভাবে মানে কথাটা বলতে হবে মানুষের। তুমি ক্ষমতা থেকে হটে যাচ্ছ বলে যা খুশি বলবে, সেটা কি হয়? আজকে তোমার মায়ের বিরুদ্ধে, রাহুলের মায়ের বিরুদ্ধে কত কোটি টাকা, 40,000 কোটি টাকা দুর্নীতির রয়েছে। এছাড়াও ন্যাশনাল হেরাল্ডের 12,000 কোটি টাকা। তার বোন বা ভগ্নিপতি হরিয়ানায় প্রচুর জমি কেলেঙ্কারিতে যুক্ত। আবার এদিকে দেখা গেছে যে ইয়েদুরি কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি ভয়ঙ্কর, মানে 40% সেটা কাজ হতো না, সমস্ত যে কোনো ব্যাপারে 40% কাজ দিতে হবে। তার আন্ডারে ছিলেন রেড্ডিরা, যারা তখনকার বাজারে 500 কোটি টাকার মালিক, এখন 5,000 কোটি টাকার মালিক। এবং রেড্ডিরা ভোট কিনে কিনে তারা ইয়েদুরাপ্পা সরকারকে বাঁচিয়ে রেখেছিল। তো এই যে বড় দলগুলো, ন্যাশনাল দলগুলোর মধ্যে এই যে ব্যাপারগুলো, আজকে আপের এ তো শোনা যাচ্ছে সরোজ, সে বিদেশের সরোজ যে বলেছিল আমরা টাকা দিয়ে মোদিকে হটিয়ে দেবো, সেই সরোজের কাছ থেকে টাকা নিয়েছে অরবিন্দ কেজরিওয়াল। বিদেশের টাকা এনে আমাদের দেশের কোনো একটা দলের প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া হবে, এটা কেমন? সরিয়ে দিলে সাধারণ মানুষ ভোটে সরিয়ে দেবে। মানুষকেও সচেতন করতে হবে, তার দেশের বাইরের এই ফোর্সগুলো আসবে কেন, তারা টাকা দেবে কেন আজকে অরবিন্দ কেজরিওয়ালকে? বা বিভিন্ন বিদেশি সংগঠন যারা চায় আমাদের দেশ আর্থিকভাবে যাতে সফল না হয়, মিলিটারিলি আমরা যত স্ট্রং না হই, আজকে তারা বিভিন্ন রকম মন্তব্য করে আমাদের দেশে একটা ভয়ঙ্কর ইয়ে করছে। মানবিকতা দেখাচ্ছে। আরে হিউম্যান রাইটস ভায়োলেশন করলে সারা পৃথিবীতে কে করেছে? এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে আমেরিকার তৈরি, আর আমেরিকাই সবথেকে বেশি মানবতার কথা বলে। ইরাকের শয়ে শয়ে মানুষকে মেরেছিস, সিরিয়ার শয়ে শয়ে মানুষকে মেরেছিস, ভিয়েতনামে কি করেছিস তোরা? হ্যাঁ, ভিয়েতনামে কত বছর ধরে লড়াই করেছিস, ভিয়েতনামে কত কত শত শত মানুষকে মেরেছিস, কত মেয়ের ইজ্জত নিয়েছিস, কত কিছু করেছিস। আমেরিকার থেকে ভয়ঙ্কর অমানবিক কেউ আছে আজকে? আজকে মিডল ইস্টে মুসলিম দেশগুলোর মধ্যে ভয়ঙ্কর লড়াই লাগিয়ে রেখেছে, একের সঙ্গে আর মানে যাতে দ্বন্দ্ব লেগে থাকে। আজকে ইহুদিদের সঙ্গে মুসলিমদের দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। আজকে হামাসের সঙ্গে ইহুদিদের দ্বন্দ্ব আজকে সবাই জানে। আজকে এইভাবে সব জায়গায় সে দল পাকিয়ে রেখে এবার সে অস্ত্র বিক্রি করছে সব জায়গায়। তার মূল উদ্দেশ্য অস্ত্র বিক্রি করা। তার কাছ থেকে অস্ত্র নাও, তার কাছ থেকে সে আবার অস্ত্রের বিনিময়ে তেল এনে
পরিশোধন করে সেই তেলে আবার লাভ করছে অন্য দেশে বিক্রি করে। লাভ ছাড়া যে দেশটা চেনে না, আর যে দেশটা কখনো মানবিকতার ধার ধারেনি, আজকে সেই আমেরিকা সব জায়গায় নাক গলাচ্ছে। সব মিলিয়ে একটা জিনিস আমাদের ভাবতে হবে, ভোট ভেবেচিন্তে আমরা আমাদের নিজেদের স্বার্থে দেব। যে দল সত্যিকার মনে হবে কাজ করছে বা কাজ করবে তাকে দেব। এখানে শুধু রং দেখলে আর ওই ছাপ দেখলে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অনুরোধ। আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে বারবার আসি বিভিন্ন ইস্যু নিয়ে। যদি আপনাদের আমার বক্তব্য ভালো লাগে সাপোর্ট করবেন, যদি ভালো না লাগে সমালোচনা করবেন, এবং আমাদের একটু লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।